নমস্কার বন্ধুরা, তোমরা ইতিমধ্যে জেনেছো যে অন্নপূর্ণা যোজনার অফলাইন ফর্ম কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। সেটা ইংলিশ এবং বেঙ্গলি উভয় ভাষাতেই পাওয়া যাচ্ছে। তো এখন আমি তোমাদের সঙ্গে বাংলা ভাষায় যে ফর্মটি আছে সেটি নিয়ে আলোচনা করব। ইংলিশটা কার্যত পুরো একই, সেটা ক্ষেত্রে ইংলিশে। দেখো কি বলা হচ্ছে। প্রথমেই যেটা বলা হচ্ছে পারিবারিক তথ্য সংগ্রহ, অর্থাৎ পরিবারের যে তথ্য সেটি দিতে বলা হচ্ছে। সেখানে কি বলা হচ্ছে, পারিবারিক পরিচয়ের প্রথমে যেটা বলা হচ্ছে পরিবারের প্রধানের নাম। তাহলে পরিবারের প্রধানের যে নাম সেটা কিন্তু এই 1 নম্বর করে পুরো নাম লিখতে হবে। সেটা অবশ্যই যেন আধার কার্ডে যে নামটি আছে সেটির সঙ্গে মিলে যায়। জন্ম তারিখ, সেটি দিতে হবে দিন, মাস, বছর। অর্থাৎ কারো জন্ম তারিখ যদি 1/1/2001 হয় তাহলে 01/01/2001 সে লিখবে। পরিবারের প্রধানের লিঙ্গ, অর্থাৎ সে পুরুষ মহিলা, তো যেটা হবে সেটা দিতে হবে। পরিবারের প্রধানের আধার নম্বর এখানে দিতে হবে, অর্থাৎ আধার কার্ড নিয়েই বসবেন। আর কি বলা হচ্ছে, ডিজিটাল রেশন কার্ড পরিবারের আইডি, অর্থাৎ ডিজিটাল রেশন কার্ড যদি থাকে তার আইডিটা কিন্তু এখানে দিতে বলা হয়েছে। পরিবারের সদস্য সংখ্যা, আপনার পরিবারের সদস্য সংখ্যা যেটা সেটা দেবেন আপনারা। ঠিকানা, আধার কার্ডে যে ঠিকানাটা রয়েছে সেটা কিন্তু এই 7 নম্বর কলমে আপনাদের দিতে হবে। ঠিক আছে, এবার দেখুন তার 8 নম্বরে কী বলেছে, যোগাযোগের ঠিকানা। অর্থাৎ যোগাযোগের ঠিকানা মানে কি, আপনার আধার নম্বরের সঙ্গে যুক্ত যে আপনার ফোন নাম্বারটি রয়েছে সেই নাম্বারটার কথা বলা হয়েছে এখানে। ঠিক আছে, আধার নম্বরের সঙ্গে যুক্ত ফোন যেটা সেটাই দিতে বলা হয়েছে। নেক্সট দেখুন আপনার কী বলা হয়েছে, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর ইত্যাদি। তো এইখানে যে পয়েন্টটা কথা বলা হচ্ছে সেটা কি বলা হচ্ছে দেখুন, সেখানে বলেছে এবার আপনার পরিবারের যে সদস্য সংখ্যা তাদের ডিটেলস দিতে হবে। সেখানে প্রথমেই কি বলা হচ্ছে, পরিবারের প্রধান তার সঙ্গে সদস্য নাম্বার 1, অর্থাৎ সদস্য নাম্বার 1 হিসাবে সাধারণত যদি যে থাকবেন সাধারণত এমন হতে পারেন যিনি এই যোজনার প্রাপ্য অধিকারী, তিনি, তার নাম হতে পারে বা অন্য কেউ হতে পারে। তো সেক্ষেত্রে তার নাম এখানে দেওয়া হবে। অর্থাৎ কারো যদি স্বামী যদি পরিবারের প্রধান হয়, অর্থাৎ প্রথম সদস্য হবে তার স্ত্রী। ঠিক আছে, তথা সেক্ষেত্রে তার নাম লিখবেন, তার জন্ম তারিখ দেবেন একই পদ্ধতিতে যেমন উপরে বলা হয়েছে। লিঙ্গ দেবেন, সেক্ষেত্রে আপনি কি পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, যেমন ওয়াইফ হতে পারে, আরও হতে পারে। তো আধার নম্বর দিতে হবে। এইভাবে 2 নম্বর সদস্যেরও সেম দিতে হবে। তো এটা আপনাকে কিন্তু এইভাবে মোট 5 জনের দিতে হবে। দেখতেই পাচ্ছেন টোটাল 5 জন সদস্যের আপনাকে দিতে হবে। এবার কি বলা হচ্ছে উপরে দেখুন, নির্দেশনা এখানে আরও কিছু রয়েছে সেটা আপনার জানাতে হবে। 10 নম্বর দেখুন, 10 নম্বরে কি বলা হচ্ছে, 10 নম্বরে বলা হচ্ছে কি, 10 নম্বরে হচ্ছে পরিবারের প্রধান পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস। অর্থাৎ এই ফর্মে কিন্তু আপনাকে পরিবারের প্রধান এবং তার যে সহযোগী পরিবারের সদস্য তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে। প্রথমে রয়েছে HOF, অর্থাৎ যিনি হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ যিনি পরিবারের প্রধান, তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটি দিতে বলা হয়েছে। ব্যাঙ্কের নাম দিতে হবে, IFSC কোডটাও দিতে হবে একইভাবে। অর্থাৎ এখানে কিন্তু মনে রাখবেন আপনারা সেই নাম্বারটাই দেবেন যেটা ডিবিটি লিঙ্কের সঙ্গে যুক্ত করা হয়েছে। অর্থাৎ ডিবিটি লিঙ্কের সঙ্গে যুক্ত যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টের ডিটেলসটাই কিন্তু এখানে দেবেন। তো এই জন্য আগে থেকেই সবাই সাবধান হয়ে গেছেন এতদিনে নিশ্চয়ই। তো এরপরে বলা যায় সদস্য নাম্বার, যিনি 1 তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের দিতে হবে, কোন ব্যাঙ্ক তার অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, IFSC কোড একইভাবে 2, 3, 4, 5 5জন সদস্যেরও সেমভাবে দিতে হবে। কিন্তু অবশ্যই যেটা বলা সেটা মনে রাখবেন, ডিবিটি লিঙ্ক আছে যে অ্যাকাউন্টের সঙ্গে সেই অ্যাকাউন্টটাই কিন্তু দেবেন। আমরা এবার নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজে কী বলা হচ্ছে, নেক্সট পেজে 11 নম্বর পয়েন্টে আমরা চলে আসবো। 11 নম্বর পয়েন্টে বলা হচ্ছে এপিক নাম্বার। অর্থাৎ কী বলা হচ্ছে, যে পরিবারের যে সমস্ত সদস্য আছে তাদের যারা প্রাপ্তবয়স্ক তাদের তো ভোটার কার্ড থাকবে, সেক্ষেত্রে তাদের এপিক নাম্বার এবং কোন বিধানসভা এবং কোন অংশ, ধরুন কেউ একজন ধরুন 180 বাগনান এইভাবে যদি ভাবা হয় সেক্ষেত্রে 180 বাগনান এইভাবে লিখতে হবে, আর তার যে এপিক নাম্বার সেটা দিতে হবে। ঠিক আছে, এভাবে 5 জন সদস্যেরই যত 5 জন মানেই যে 5 জন হবে তার তো মানে কোনো পরিবারে 2 জন থাকতে পারে, কেউ 3 জনও থাকতে পারে, সে যতজন হবে সেইগুলো দেবেন। ঠিক আছে, নেক্সট কী বলা হচ্ছে, নেক্সট বলা হচ্ছে কিন্তু আপনার বিভাগ, অর্থাৎ কি আপনি কোন শ্রেণীর মধ্যে পড়েন সেটা আপনাকে দিতে হবে। যেমন কি আপনি UR অর্থাৎ আনরিজার্ভের মধ্যে পড়েন কি না, UR, EWS, SC, ST, OBC এইগুলোর মধ্যে যেটা হবে আপনি সেটা কিন্তু টিক মারবেন। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু প্রযোজ্য শংসাপত্র যেমন জাতিগত আর্থিকভাবে দুর্বল শ্রেণী যেমন EWS শংসাপত্র, ক্রিমি লেয়ার শংসাপত্র ইত্যাদি এইগুলোর ক্ষেত্রে আপনাকে দিতে হবে। কিন্তু রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি কী বলা হচ্ছে, সঠিক হলে টিক মারতে বলছে। চলুন আমরা দেখে নিই এখানে কী বলা হচ্ছে। এখানে কী বলা হচ্ছে,
রেশন কার্ডে দেখো আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? সম্ভবত এখন পশ্চিমবঙ্গে সবারই ডিজিটাল রেশন কার্ড হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনার হ্যাঁ হবে, না হলে না। যদি হ্যাঁ হয় তবে আপনার কী ধরনের, যেমন আমরা জানি এওয়াই, তা পিএইচএইচ, এইভাবে আর কে এস ওয়াই 1 2 ভর্তুকিহীন ইত্যাদি যেসব কার্ড রয়েছে, তো আপনারা সেটা আপনাদের রেশন কার্ড দেখবেন, দেখে সেই মতো টিক মারবেন। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা সেটাও দিতে বলা হয়েছে। যদি হ্যাঁ হয়, যদি আপনি পরিবারে প্রতি মাসে রেশন তোলেন তাহলে হ্যাঁ দেবেন, হ্যাঁ টিক মারবেন, আর না হলে না। তারপর বলছে সম্পদ, খুব ইম্পর্টেন্ট এখানটায় দেখুন। সম্পদে কী বলেছে, গ বিভাগে বাড়ির ধরন আপনার বাড়িতে কি তিন বা তার বেশি পাকা ঘর আছে? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দেবেন, না হয় না দেবেন। সবসময় মনে রাখবেন ভুলভাল তথ্য দেবেন না, কারণ এগুলো কিন্তু বিএলও দ্বারা ভেরিফাই করা হবে। পারিবারিক জমির মালিকানা, পারিবারিক আপনার কি জমি আছে? তাহলে সেক্ষেত্রে দেবেন রেজিস্ট্রি নথি, মিউটেশনের কপি অথবা আরওআর, হলফনামা ইত্যাদি যা থাকবে সেই অনুসারে কিন্তু আপনাকে এটা হবে। যদি আপনার থাকে, আপনি ভুল দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ধরা পড়ে যেতে পারেন, এটাও মাথায় রাখবেন। পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, সেটা শতকে যত শতক হবে সেটা আপনি লিখবেন 3 নম্বর পয়েন্টে, ঠিক আছে? 3 নম্বর পয়েন্টে। 4 নম্বর কী বলা আছে দেখুন, যানবাহন, আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকা গাড়ি আছে? অর্থাৎ আপনাদের কি বাণিজ্যিকভাবে ছাড়া, যেমন ধরুন বাস বা এমনি ছোটো গাড়ি, যে ম্যাজিক গাড়ি বা টেকার গাড়ি, এইসব গাড়ি তো বাণিজ্যিক। এবার আপনার হয়তো ব্যক্তিগতভাবে কোনো মোটর 4 চাকা গাড়ি আছে কিনা, সেটা যদি হ্যাঁ হয় সেক্ষেত্রে আপনাকে তার উল্লেখ করতে হবে এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারও দিতে হবে, ঠিক আছে? আর না থাকলে অবশ্যই তো দেবেন না, সেটা কথা নয়। নেক্সট যেটা বলা হচ্ছে 5 নম্বরে কী বলা হচ্ছে দেখুন ভালো করে। 5 নম্বরে বলা হচ্ছে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা, অর্থাৎ আপনার কি স্বাস্থ্য বিমা আছে? হ্যাঁ, যদি না থাকে না হলে দেখুন বাকি অংশটা ফিল আপ করার প্রয়োজন হবে না। কিন্তু যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু আপনাকে বেশ কিছু তথ্য দিতে হবে। যদি হ্যাঁ, তবে সরকার বা বেসরকারি কোন ক্ষেত্রে আপনার বিমা আছে সেটা কিন্তু উল্লেখ করতে হবে। যেমন কি প্রথমেই যেটা বলা হয়েছে, পরিবারের প্রধান তিনি যে স্বাস্থ্য বিমা আছে যদি থাকে, সেক্ষেত্রে সরকারি বেসরকারি সেটা আগে টিক মারতে হবে, যেটা হবে। আর আপনার বিমার অঙ্ক, অর্থাৎ কত সাম অ্যাসিওর, যেমন 5 লাখ 10 লাখ 1 লাখ বা যার যেমন হয় সেটা দিতে হবে। প্রিমিয়ামের বিবরণ, সেক্ষেত্রে হয়তো আইডি নাম্বারটা আপনাকে দিতে হতে পারে, ঠিক আছে? এইভাবে প্রত্যেকটা সদস্যের যার থাকবে তার দেবেন, অবশ্যই যার থাকবে না তার দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে? তো এরপরে আমরা পেজে চলে যাব। দেখুন পরের পেজে কী বলা হয়েছে, পরের যেটা বলা হচ্ছে সেই দেখতেই পাচ্ছেন 5 নম্বর সদস্য পর্যন্ত দেওয়া হয়েছে। এবার দেখুন, এবার যে এখানে আয় বা পেশা, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন? সাধারণত জানবেন যদি আয়কর দেন তারা এই যোজনার আয়তায় পড়বে না। তো সাধারণত যারা না, তারাই এই ফর্মটা ফিল আপ করছে, তো আমি সেইভাবেই ধরে নিলাম না। কোনো সদস্য কি আয়কর বা পেশাগত করেন? সেক্ষেত্রে না। কীভাবে বুঝবেন? এখানে প্যান আর ট্যাক্স এই ভিত্তিতে কিন্তু এটা যাচাই হবে। কেউ যদি ভাবেন যে আমি ট্যাক্স দিচ্ছি কিন্তু এখানে ফর্মে উল্লেখ করবো না, মানে ভুলভাল তথ্য দেবো, সেক্ষেত্রে কিন্তু আপনি ধরা পড়ে যেতে পারেন, এটা মাথায় রাখবেন। পরিবারের সদস্যদের প্যান কার্ড, অর্থাৎ এখানে ওই জন্যই প্রত্যেকটা সদস্যের প্যান কার্ডের ডিটেলস দিতে বলা হয়েছে প্রত্যেকেই। যেমন কি যদি হ্যাঁ হয়, এবার যার থাকবে না তার নেই, সে দেবে না। যেমন প্রথম যিনি পরিবারের প্রধান, তার নাম দেবেন, প্যান কার্ড দেবেন। এবার 1 নম্বর সদস্য যিনি আছেন তার নাম, প্যান কার্ড অবশ্যই যদি থাকে, না থাকলে কিন্তু আপনার দেওয়ার দরকার নেই, ঠিক আছে? না থাকলে কিন্তু দেওয়ার দরকার নেই। নেক্সট কী বলেছে, কর্মসংস্থান। নেক্সট যে পয়েন্টটা বলা হচ্ছে, কী বলা হচ্ছে কর্মসংস্থানের ধরনে, এবার দেখুন সেখানে বলা হচ্ছে পরিবারের প্রধান কি সরকারি বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী, না সংগঠিত ক্ষেত্রে নথিভুক্ত, না আংশিক সময়ের কর্মরত, অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত, যেমন কারিগরি, কৃষক, শিল্পী, এরা তো কোনো সংগঠিত ক্ষেত্রে না, অসংগঠিত ক্ষেত্রের মধ্যেই পড়বেন এরা। পরিযায়ী শ্রমিক, যেমন যারা স্বর্ণকার বা কাঠের কাজে যারা বাইরে কাজ করছেন তারা, বা রাজমিস্ত্রির কাজে বাইরে করছেন তারা। বেকার, যেমন তিনি এখনও পর্যন্ত আনএমপ্লয়, হতেই পারে পরিবারে একজন সদস্য তিনি বর্তমানে কোনো কর্মরত অবস্থায় নেই, সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তাহলে যেটা হবে আপনি কিন্তু সেটা টিক মারবেন। এরপরে আসো পরপর সদস্যগুলো আমরা দেখে নিচ্ছি কী বলা আছে। প্রতিজনের ক্ষেত্রেই কিন্তু সেম একই জিনিস, আপনার যেটা ঠিক হবে সেটা ঠিক মারবেন। সদস্য নাম্বার 1 সরকারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছে কিনা, বা বেসরকারি বা সংগঠিত ক্ষেত্রের সঙ্গে অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে সংযুক্ত, যে কোনো যেটা হবে সেটাই আপনি কিন্তু টিক মারবেন, ঠিক আছে? এ বিষয়ে কোনো সমস্যা নেই। এইভাবে 5 জন সদস্যরই দিয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন, দেখে নিন। 5 জন সদস্য এইভাবে দিতে হবে আপনাকে। অবশ্যই 5 জন সদস্য মানে 5 জন যে আপনার পরিবারে থাকবে তার তো কোনো মানে নেই, যতজন হবে ততজনেরই আপনি দেবেন। নেক্সট, এবার 4 নম্বর পয়েন্টে কী বলা হচ্ছে একটু দেখে নিই আমরা। 4 নম্বরে পরিবারের শিক্ষিত
প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সংখ্যা, অর্থাৎ প্রথমে যেটা বলি, ধরুন আপনার পরিবারে 5 জন সদস্যই বলে আমি ধরে নিলাম, তার মধ্যে হয়তো 3 জন শিক্ষিত, সেক্ষেত্রে আপনি 3 জন শিক্ষিত লিখবেন শিক্ষিতর ঘরে, আর অশিক্ষিত জায়গায় আপনি লিখবেন 2। এবার আপনাকে পুরো ডিটেলসটা কিন্তু দিতে হবে। কী বলে যে পরিবারের প্রধান তিনি শিক্ষিত না অশিক্ষিত, যদি অশিক্ষিত হয় তাহলে নিচের পয়েন্টটা দেওয়ার দরকার নেই। যদি শিক্ষিত হয় সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা, সর্বোচ্চ শিক্ষাগত, আপনি উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, না গ্র্যাজুয়েশন করেছেন, বিটেক করেছেন, যা করেছেন আপনি, যে কোনো ধরনের ডিগ্রি হতে পারে, সেটা আপনাকে উল্লেখ করতে হবে, অর্থাৎ সর্বোচ্চ এটা। ঠিক আছে, নেক্সট যেটা বলা হচ্ছে, একইভাবে এটা কিন্তু আপনাকে সেমভাবেই আপনার পরিবারে 5 জন সদস্যেরই দিতে হবে, 5 জন সদস্যেরই এটা দেখতে পাচ্ছেন দিতে হবে, যদি 5 জন হন। এবার আপনার 3 জন হলে 3 জনের। নেক্সট পয়েন্টে আমি চলে যাচ্ছি এবার। যদি কারো সমস্যা হয় অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর সংস্থার সদস্য, পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক আছেন? অর্থাৎ আপনার পরিবারে কেউ কি কোনো নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভ করে বিভিন্ন দপ্তরে, যেমন সাংসদ, মন্ত্রী বা বিধায়ক বা যেমন জেলা পরিষদ, পঞ্চায়েত মেম্বার যদি হয়ে থাকেন, তার কিন্তু আপনাকে বিবরণটা আপনাকে দিতে হবে। যদি হ্যাঁ তাহলে হ্যাঁ দেবেন, না হলে কোনো কিছু করার নেই। যদি এই পদে রয়েছেন তার সদস্য নম্বরটা কিন্তু ওখানে দিতে হবে। প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে তা জমা দিতে হবে কিন্তু, অর্থাৎ যিনি করছেন তার ক্ষেত্রে কিন্তু একটা নথি যেটা আছে তার কাছেই থাকবে, এটা তিনি আপনাকে এটাকে কপি দেবেন। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? আপনার পরিবারে কোনো সদস্য কি এমন আছে যে সরকারি পেনশনভোগী? তিনি যদি হ্যাঁ হন, অবশ্যই কিন্তু তার সদস্য সংখ্যা দিতে হবে, আর যদি না হয় সেক্ষেত্রে তো কোনো দেওয়ার দরকার নেই, এনএ বলে লিখে দেবেন, নট অ্যাপ্লিকেবল। নেক্সট যেটা বলা হচ্ছে কি, আপনার কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধ আছে, অর্থাৎ জিএসটি মানে আমাদের গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, সেক্ষেত্রে আপনার কোনো কোম্পানির বা এর সঙ্গে যুক্ত হলে সেই জিএসটি নাম্বারটা কিন্তু আপনাকে দিতে হবে এখানে। ঠিক আছে, যদি হ্যাঁ হয় সেক্ষেত্রে আপনার নাম্বারটা দিতে হবে, আর না হলে কোনো কিছু দিতে হবে না। আপনার পরিবারের নেক্সট পয়েন্টে যেটা বলেছে 8 নম্বর, আপনার পরিবারের মোট বার্ষিক আয়, অর্থাৎ মোট কত টাকা আপনার পরিবারের আয়, আপনার এখানে ব্যক্তিগত আয়ের কথা বলা হচ্ছে না, মোট পারিবারিক বার্ষিক আয়, সেটা আপনার 2 লক্ষ, 3 লক্ষ, 5 লক্ষ যা হবে আপনাকে সেটা কিন্তু দিতে হবে, অবশ্যই সেটা অঙ্কে দিতে হবে। ঠিক আছে, নেক্সট কী বলা হয়েছে, অন্যান্য নথি পরিচয়, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটাতে অনেক কিছু গণ্ডগোল হতে পারে, দেখে নিন তবু। কী বলা হচ্ছে যে সিএএ আবেদন এর বর্তমান অবস্থা যদি থাকে, যদি আপনাদের মধ্যে এমন কেউ থাকে যে সিএএ এর মধ্যে অন্তর্ভুক্ত, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনাকে কিন্তু ডিটেলসটা দিতে হবে। ঠিক আছে, দেখুন কি দিচ্ছে, প্রথম হচ্ছে পরিবারের প্রধান, প্রযোজ্য নয়, টিক মেরে দিলে তাহলে বাকিগুলো আপনার দেওয়ার প্রয়োজন আর নেই। আর যদি প্রযোজ্য না নয়, যদি না হয়, অর্থাৎ আপনি সি এর বর্তমানে অধীনে, সেক্ষেত্রে আবেদন করা হয়েছে, যদি হ্যাঁ হয় আবেদন নাম্বার দিতে হবে, ইস্যু করা হয়েছে, যদি হ্যাঁ হয় সার্টিফিকেট নাম্বার দিতে হবে। অর্থাৎ এখানে আমার 3টে প্রয়োজনীয় কথা বলা হয়েছে, সেটা হলো যদি নয় তো না হয়, প্রয়োজন নেই তো আপনি টিক মেরে দেবেন ওখানে, তো এক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনি অ্যাপ্লিকেশান করেছেন, এখনও পর্যন্ত সার্টিফিকেট আপনি পাননি, সেক্ষেত্রে আপনার আবেদনের তার নাম্বার দিতে হবে। আর যদি আপনি সার্টিফিকেট পেয়ে যান, সেক্ষেত্রে আপনাকে কিন্তু সার্টিফিকেটের নাম্বারটা দিতে বলা হয়েছে। এবার দেখুন নেক্সট কী বলা হয়েছে, 1 নম্বর সদস্যের ক্ষেত্রেও সেমভাবে আপনাকে এই জিনিসটা পুরোটা ফিল আপ করতে হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন 5 জনের এখানে দেওয়া হয়েছে সর্বোচ্চ, তো আপনার পরিবারের যতজন সদস্য সেই ভিত্তিতে আপনি কিন্তু এটা ফিল আপ করবেন। নেক্সট 2 নম্বর পয়েন্ট চলে আসি, কী বলা হচ্ছে দেখুন, অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড বা কেসিসি এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, তারপরে হচ্ছে মৎস্যজীবী ক্রেডিট কার্ড, বিভিন্ন যে কার্ডগুলো হয় যেগুলো হয় সেইগুলোর ডিটেলস আপনাকে দিতে হবে। এবার পরিবারের প্রদানকারী কর্তৃপক্ষের বিবরণ দিন। দেখুন এখানে ভালো করে দেখেন, পরিবারের প্রধান যদি হয় তার নাম্বার দিতে হবে, যে কার্ডটার নাম্বার সেটা দিতে হবে, আইডি সংখ্যা দিতে হবে, আর কি দিতে বলা হয়েছে, আর সেই যে তারিখে ইস্যু করা হয়েছে সেটাও আপনাকে দিতে বলা হয়েছে। অর্থাৎ আপনার হয়তো 1/1/2026 ইস্যু করা হয়, সেক্ষেত্রে 1/1/2026 দেবেন। এবার একইভাবে বাকি যে সদস্য আছে তাদেরও সেম, তার নাম্বার দিতে হবে, আইডির সংখ্যা দিতে হবে, আর যত তারিখে ইস্যু করা হয়েছে সেটা দিতে হবে। এবার যতজনের নামে থাকবে ততজনের দেবেন, যাদের কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, বাকিদের দেওয়ার প্রয়োজন নেই। এবার দেখুন, এবার এসআইআর সব থেকে জানেন এটাই ভাইটাল জিনিস, এটা নিয়ে অনেকেই হয়তো কনফিউশনে থাকবেন। দেখুন, যদি এসআইআর 2026-এর নাম বাদ পড়ে থাকে, তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। পরিবারের প্রধান যদি প্রযোজ্য নয় তো আপনি ওখানে দিয়ে দিলেন না,
যে এটাও তাহলে না হবে, হ্যাঁ যদি হ্যাঁ হয় তাহলে আপনাকে মামলার বিবরণ দিতে হবে, সেটা আপনাকে কিন্তু দিতে হবে। যেমন সেম বিবরণ দিন, অর্থাৎ আপনি কি কোন অবস্থায় রয়েছেন সেটা আপনাকে নিশ্চয়ই, যাদের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটেছে তারা তাদের ডকুমেন্টে এটা বোঝা যাবে, তারা দেবেন। ম্যাক্সিমাম আশা করব যেন না হয়, তাদের ক্ষেত্রে প্রয়োজন না হয়। তো এই যে সাধারণত প্রয়োজন নয় বলেই, প্রযোজ্য নয় বলেই উল্লেখ করে দিতে হবে। নেক্সট এইভাবে একইভাবে আমাকে পাঁচজন দিতে হবে পরিবারের প্রধানকে নিয়ে, সো মোট। তারপরে দেখুন নেক্সট পয়েন্টটা বলছে, আরও একটা পয়েন্ট চলে এসেছি আমি 6 নম্বর পয়েন্টে, সামাজিক মর্যাদা নির্ভরশীল ব্যক্তিগণ, অর্থাৎ বিদ্যালয়ের অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বর্ণনা। অর্থাৎ এখানে আপনাকে, আপনারা এতক্ষণ আপনারা যেছেন তারা সবাই ছিল পরিবারের যাকে বলেন অ্যাডাল্ট, অর্থাৎ যারা 18 বছরের ঊর্ধ্বে বা যারা ইনকামের আওতায় রয়েছেন, অর্থাৎ যারা মাসিক একটা ইনকাম করেন। এবারে যারা পড়ছে তাদের জন্য বলা হয়েছে, সেটা কী বলা হয়েছে এখানে, পরিবারের সদস্য নম্বর 1, যদি সদস্য শিশু, এক্ষেত্রে শিশুর নাম দেবেন, কোন শ্রেণীতে পড়ে, বিদ্যালয়ের নাম দিতে হবে, এবার সেটা সরকারি না বেসরকারি না সরকারি স্পন্সর কী হবে যেটা দিতে হবেন। ঠিক আছে, বিদ্যালয়ের ধরন অন্যান্য নির্বাচন করলে, যদি আপনি ধরুন বিদ্যালয়ের ধরন অন্যান্য, পরের দিকে আমি যাচ্ছি ওটায়, করলে অনুগ্রহ করে বিস্তারিত উল্লেখ করুন, যেমন ওপেন স্কুলিং, হোম স্কুলিং ইত্যাদি আপনাকে দিতে বলা হচ্ছে। তো আমি নেক্সট যদি পিডিএফটায় যাই সেক্ষেত্রে দেখতে পাবো কী বলা হচ্ছে, দেখুন। তো হ্যাঁ, এখানে দেখুন এবার যে বলা হয়েছে, এখানে কি বলা হচ্ছে দেখুন, যে প্রথমে বলেছিলাম সরকারি, তারপর হচ্ছে বেসরকারি, তারপর স্বীকৃত মাদ্রাসা, অন্যান্য মাদ্রাসা আর অন্যান্য, অর্থাৎ উপরে 4টি বাদ দিলে যদি অন্য কোনো জায়গায় আপনার বাচ্চা পড়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সেইটার আপনাকে ডিটেলস দিতে বলা হচ্ছে। ঠিক আছে, এইভাবে আপনি যতজন শিশু আছে তাদের পুরো ডিটেলসটা দেবেন। ঠিক আছে, তারপরে আপনার 2 নম্বর পয়েন্টে আমি চলে আসছি। 2 নম্বর পয়েন্টে কী বলছে, শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। এবার যদি শিশু হয় সেক্ষেত্রে তার তো টিকাকরণের বিষয়টা তো থাকছেই। হ্যাঁ, যদি কী বলা হচ্ছে, প্রথম শিশু তিনি কি টিকাদান শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে, আর টিকাকরণ করা হয়নি। অর্থাৎ যা সাধারণত এখন সারা ভারত সবাই আমরা টিকাটা আমরা খুব গুরুত্ব সহকারে দিই, জানেন। তো আশা দিদিরা আসে, তো সেক্ষেত্রে যদি হ্যাঁ হয় হ্যাঁ দেবেন, যদি টিকাকরণ না করা হয়নি বলে ঘটনা ঘটে থাকে সেক্ষেত্রে আপনারা ওটা অবশ্যই সেই ঘরটা টিক মারবেন। কী বলা হচ্ছে বুঝতে পেরেছেন নিশ্চয়ই। যদি হ্যাঁ তাহলে টিকাকরণ কার্ড আইডি, যদি না হয় তাহলে শেষে টিকাকরণ নেওয়ার তারিখ ও টিকা না নেওয়ার কারণ সেটাও কিন্তু আপনাকে দিতে বলা হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু আপনি এই ফর্মটা ফিল আপ করার সময় এই সব জিনিস কিন্তু আপনাকে হাতের কাছে রাখতে হবে। কী বলা হয়েছে, টিকাকরণের কার্ডের আইডি কিন্তু আপনাকে দিতে বলা হয়েছে, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, টিকাকরণ যদি না নেন তার কারণও কিন্তু আপনাকে দিতে বলা হয়েছে। আর বেশি এজ নেই, আমরা দেখে নিচ্ছি। এভাবে আপনি প্রত্যেকটা করবেন, করার পরে দেখুন আমরা প্রায় শেষের দিকেই চলে এসেছি। এবার বলা হচ্ছে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। এবার আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা যেটা ডিবিটি লিঙ্কের মাধ্যমে হচ্ছে সেটা কিন্তু আপনাকে দিতে বলা হয়েছে। অর্থাৎ ধরুন আপনি কোনো সরকারের থেকে কোনো একটা প্রকল্পের অধীনে অলরেডি টাকা পাচ্ছেন বা কোনো সুবিধা পাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে দিতে বলা হয়েছে। পরিবারের প্রধান যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ হবে, না হলে তো কোনো কিছু ব্যাপার নেই, না করে দেবেন। কিন্তু যদি হ্যাঁ বলেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু প্রকল্প 1, 2, 3 যে 4 এই যে জিনিসগুলো রয়েছে, এইখানে আপনার যেটা যতগুলি প্রকল্পের সুবিধা আপনি পাচ্ছেন সেই ঘরটায় কিন্তু তার উল্লেখ করতে হবে, সে যে প্রকল্পই হোক না কেন। একইভাবে সদস্য 1, 2, 3, 4 আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এইভাবে পুরো বিষয়টা ফিল আপ করতে হবে। এবার শেষ পেজে আমরা চলে এসেছি। শেষ পেজে দেখতেই পাচ্ছেন কী বলা হচ্ছে, এবার সবথেকে ইম্পর্টেন্ট যেটা বলা হচ্ছে, বাদ দেওয়া হলে কারণ, অর্থাৎ অফিস কর্তৃক পূরণ। এটা আপনার কথা নয়, আপনার যে ধরুন ফর্মটা আপনি ফিল আপ করেছেন, ফিল আপ করার পর আপনি জমা দিয়েছেন, কিন্তু আপনার ফর্মটা বাদ হলো, এক্ষেত্রে কিন্তু অফিস আপনাকে জানিয়ে দেবে যে এই কারণে আপনার ফর্মটা বাতিল করা হলো। সে যে কোনো কারণ হতে পারে, ঘর হতে পারে, ইনকাম হতে পারে, বা আরও অন্যান্য যে সামাজিক অবস্থা তার কারণে হতে পারে। ঠিক আছে, এবার হচ্ছে ঘোষণাপত্র। এবার আপনাকে কিন্তু ঘোষণা করতে হবে, যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা আপনাকে ঘোষণা করতে হবে কি, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুসারে সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি। উপরে উল্লিখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে
আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ যদি কোনো তথ্য আপনি ভুল দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে যোজনা তার সুবিধা পাবেন না। এই বিষয়ে কিন্তু আপনাকে কিন্তু একটা ডিক্লারেশান দিতে হবে। সেই ডিক্লারেশানটায় আপনার সই করতে বলা হয়েছে। আমি সম্মত ঘরে টিক মারতে হবে। টিক না মারলে কিন্তু এই ডিক্লারেশানের কোনো দাম নেই। তাহলে প্রথমে আপনাকে যে হতে হবে, সম্মত ঘরে টিক মারবেন, নিচে সই করবেন, ঠিক আছে? তবেই কিন্তু আপনি ফর্মটা যাচাই করা হবে। নাচে যদি আপনি সই সব করেছেন আর সই করেননি আর সম্মত টিক মারেননি, সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটি বাতিল হয়ে যাবে সম্পূর্ণভাবে, ঠিক আছে? পরিবার বলতে এমন একদল ব্যক্তি বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করে এবং একই রান্নাঘর থেকে খাবার সংগ্রহ করেন। এটাই হচ্ছে একটা ফ্যামিলি। এখন আমরা জানি নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে। এখন দুজন কি তিনজন, চারজনের বেশি ফ্যামিলি হয় না। তো সেই ভিত্তিতেই ওরা কিন্তু 5 জন করেই সদস্য রেখেছে, একজন হেডকে রেখেছে। তো আপনারা তো পরিবারের যাবতীয় জিনিস আপনারা ভালোই জানবেন, সেইগুলো আপনারা ফিল আপ করবেন। শুধুমাত্র যদি সরকারি ব্যবহারের জন্য, এবার নিচে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্যের স্তরের তথ্য সংগ্রহ ফর্ম স্তর পূরণ নিবেদন। এখানে একটা রয়েছে যেটা আপনার সঙ্গে আপাতত যুক্ত নয় বলে এখানে এইটা আপনাকে দিতে হবে না। এটা আপনার সরকারি প্রতিবেদন, ওটা আপনার প্রয়োজন নয়, ঠিক আছে? তো নমস্কার, ঠিক আছে। কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এর ইংলিশ ভার্সানটাও আমার কাছে আছে, যদি কারো প্রয়োজন হয় কমেন্টে লিখবেন, আমি পাঠিয়ে দেবো তাকে। তো ধন্যবাদ, ভালো থাকবেন।